ঠিক আছে বাবারা, আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের জিৎ বিশ্বাস ভাইয়া, ঢাকা মেডিকেল কলেজ। তো তোমাদেরকে বলছিলাম যে তোমাদের কোথায় বেশি প্রবলেম ফেস করতেছো, আমাদের হাতে টাইম খুব বেশি নাই। তো এই প্রবলেম গুলো যেন আমরা সর্ট আউট করতে পারি, এইটার জন্য তোমাদেরকে আমি বলছিলাম। তোমরা সবচেয়ে বেশি যে কমেন্টটা করছো যে ম্যাথে তোমরা প্রচুর সমস্যা ফেস করতেছো, এবং তোমরা জানো যে হ্যান্ড ক্যালকুলেশনে যে জিৎ ভাইয়ের নামটা আসে, এরকম একটা ব্যাপার। যারা লস প্রজেক্ট আছো, গোল্ড ডিগারছো, তোমাদের হ্যান্ড ক্যালকুলেশনের আমরা সিরিজ দিছি চ্যাপ্টার ওয়াইজ, সেটা তোমরা আশা করি দেখছো। এবং এটা আসলে আমি চেষ্টা করছি তোমাদের সবার জন্য, যেন মেডিকেলে তোমাদের এই জায়গাটায় কোনো সমস্যা না থাকে। সো এবং এটা দেখো, 1988 সাল থেকে 2025 সাল পর্যন্ত যত ধরনের ম্যাথ আসছে, সব ম্যাথের একটা পিডিএফ তোমরা পাবা, ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। কিন্তু তার আগে শিখতে হবে ম্যাথটা কিভাবে করা যায়। তোমাদের এখানে আমি প্রসেসটা শিখাই দিব যে একটা ম্যাথ কিভাবে আসতে পারে। এখন সব ম্যাথ তো করে লাভ নাই, তোমাদের জন্য বাছাই করে আমি খুব বেশি না 12টা ম্যাথ আনছি। এই 12টা ম্যাথ করলেই মানে তুমি শিওর থাকো এখান থেকে তুমি টাইপ কমন পাবা। বুঝতে পারছো বাবারা? এটা হচ্ছে ফিজিক্স ম্যাথ প্রবলেম 1988 থেকে 2025 পর্যন্ত মেডিকেলে যতগুলো আসছে, আমরা সেই ম্যাথগুলো সলভ করব। ঠিক আছে, চলো আমরা দেখি। ফিজিক্স, তোমরা জানো যে কোন কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট, ম্যাথ কোন জায়গা থেকে হইতে পারে। যদি একটু প্রশ্নগুলো বিশ্লেষণ করো, তাহলে দেখা যায় ফার্স্ট পার্ট থেকে সবচাইতে বেশি প্রশ্ন হয়েছে, আর সেকেন্ড পার্ট থেকে প্রশ্ন হয়েছে, কিন্তু প্রশ্ন যেই জায়গা থেকে হয়েছে 1, 2 এবং 3 অধ্যায় থেকে বেশি কোশ্চেন আসছে। এবং মাঝে মাঝে শেষ যে চ্যাপ্টার আছে, খুব সম্ভবত 12 নম্বর চ্যাপ্টার নাম জ্যোতির্বিজ্ঞান চ্যাপ্টার, জ্যোতির্বিজ্ঞান চ্যাপ্টার থেকে একটা ম্যাথ আসে। হ্যাঁ, এইটা একটা ব্যাপার। সো তোমাকে কোন কোন চ্যাপ্টারের ম্যাথ গুলো খুব ভালোভাবে দেখতে হবে, এটা তুমি কিন্তু এই থেকে একটা ধারণা পেয়ে যাও। তুমি ম্যাথ করার আগে সবসময় চিন্তা করবা এই অধ্যায়ে কোন কোন সূত্রগুলো আছে সেইগুলো জানার। ওকে, এইটা হচ্ছে একটা ব্যাপার। তো চলো আমরা খুব বেশি দেরি না করে প্রশ্নগুলা কিভাবে সলভ করতে হয়, তুমি টেকনিকটা শিখো যে একটা ম্যাথ তুমি কেমনে সলভ করতে পারো। এবং তোমাকে একটা কথা আমি বলে দিই, যে এই ক্লাসের পরে তুমি মেডিকেল যখন পরীক্ষা দিতে যাবা, এক্সাম হলে বসবা, তুমি আমার কথা মনে করবা যে এই যে কষ্ট করে তোমার যে প্রবলেমটা আমি শুনলাম, শুধু সলভ করে দিলাম, এবং এটা আসলেই ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো। ঠিক আছে, এই ম্যাথগুলো কখন করতে হয় তোমাকে আগে বলি। ফার্স্টে তুমি ওভারশিওর গুলো দাগাবা, শেষে যে ম্যাথ গুলা করবা তখন তুমি বুঝতে পারবা জিনিসটা কিভাবে কাজ করে। ওকে, চলো আমরা তাহলে শুরু করি। আহ প্রথম প্রশ্ন, এটা প্রথম অধ্যায় থেকে আসছে, দেখেই বুঝতে পারতেছো। একটি গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে 2.5 প্লাস মাইনাস 0.2 সেন্টিমিটার। সবসময় একটা ম্যাথ করার আগে তুমি দেখে নিবা এখানকার কিওয়ার্ড গুলো কি, সেটা তুমি আইডেন্টিফাই করার চেষ্টা করবা। তাহলে তুমি বুঝতে পারবা কোন সূত্রটা আমি ইউজ করতে পারবো, বা কোনটা ইউজ করা এখানে যাবে, টেকনিকটা কি, এই জিনিসটা তুমি বুঝতে পারবা। তাহলে এটা ব্যাসার্ধ, রাইট? ব্যাসার্ধ বের করছে, এবং প্রশ্ন বলছে আয়তন পরিমাপের ত্রুটি কত। দ্যাট মিনস এটা একটা ত্রুটির ম্যাথ। এবং ত্রুটির ম্যাথের ক্ষেত্রে সবসময় একটা শর্টকাট আমরা জেনে রাখবো। দেখো, শর্টকাট ছাড়া লাইফে কিছু নাই, ব্যাপারটা এরকম। আমরা টিস্যু কালচার পড়ছি না? টিস্যু কালচার মূলনীতি কি ছিল? যে কম পরিশ্রম করে বেশি আউটপুটটা পাবো, ব্যাপারটা এরকমই। সো তোমাকে শর্টকাট জানতে হবে, একটা ম্যাথ তুমি কত দ্রুত সলভ করতে পারো, এটাই ফ্যাক্ট করে আসলে। মেডিকেল পরীক্ষাতে এটাই ফ্যাক্ট করে, যে তুমি অনেক বেসিক জানো, ডিটেলসে করতে যাচ্ছ, টাইম তো পাবা না, তাই না? এখন তুমি এই জিনিসটা একটু মাথায় রাখো, ব্যাসার্ধ পরিমাপে যদি ত্রুটি আমরা বের করতে পারি ডেল আর বাই আর, এই ব্যাসার্ধ পরিমাপের ত্রুটির 3 গুণ হচ্ছে আয়তন পরিমাপের ত্রুটি, ভি ত্রুটি। ওকে, আবার এই যে ব্যাসার্ধ পরিমাপের ত্রুটি, এইটার সাথে যদি তুমি 2 গুণ করো, কত গুণ করো? 2 গুণ করো, তাহলে তুমি পেয়ে যাবা ক্ষেত্রফল পরিমাপের ত্রুটি। বোঝা গেছে? তাহলে অ্যাকচুয়ালি আয়তন পরিমাপের ত্রুটি যদি বের করতে বলে, আমার আসলে কি বের করা দরকার? ব্যাসার্ধ পরিমাপের ত্রুটিটা বের করতে হবে। তারপরে যে আমি তাকে 3 গুণ করবো বা 2 গুণ করবো, আমাকে যেটা বলছে আমি সেটা বের করবো। ক্লিয়ার? এখন চলো আমরা তাহলে ক্যালকুলেশন করাটা শুরু করি। এখানে আমি কোনো অপশন রাখি নাই, আমি তোমাকে শেখাবো হ্যান্ড ক্যালকুলেশনটা। এবং অলওয়েজ মাথায় রাখবা, এক্সাক্ট ভ্যালু আমরা কখনোই বের করব না। আমরা কি করব? কাছাকাছি মানটা দেখাবো, অপশন দেখলে তুমি বুঝতে পারবা। ওকে, চলো। এইখানে ত্রুটির ক্ষেত্রে এই যে প্লাস মাইনাসের পরে যেটা থাকে, এইটা আসলে আমাদের পরিমাপ করে আমরা এই মানটা পাইছিলাম। আর এই সামনে যে মানটা থাকে 2.5 যেটা আছে, এটা আসলে তার প্রকৃত মান, অ্যাকচুয়াল মান। তাহলে ত্রুটির সূত্র হচ্ছে, তুমি এতটুকু জানো কিনা বলো, ত্রুটির সূত্র হচ্ছে প্রকৃত মান
মানে নিচে প্রকৃত মান যাবে, উপরে যাবে পরিমাপকৃত মান। পরিমাপকৃত মানে যে পার্থক্যটা আসছে সেটা কত? 0.2, রাইট? অ্যাকচুয়াল মান কত? 2.5। এইটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ পরিমাপের ত্রুটি। এখন আমি যদি এটাকে আয়তন পরিমাপে ত্রুটি বের করতে হয়, তাহলে কি দিয়ে গুণ করতে হবে বাবারা? 3 গুণ করতে হবে। ক্লিয়ার? তাহলে একবারে করি, একবারে যদি 3 দিয়ে গুণ করি তাহলে 3 ইন্টু 0.2 ডিভাইড বাই 2.5। এবং ক্যালকুলেশন করাটা একটু ইজি হয়ে যাবে। দেখো 3 দিয়ে তুমি 2 কে গুণ করো, তুমি কি করবা? তুমি যেটা করবা 3 দিয়ে 2 কে গুণ করবা, গুণ করার পরে যেটা পাবা সেটা পাবা হচ্ছে 0.6, এবং 0.6 কে 2.5 দিয়ে ভাগ করব। দেখে মনে হচ্ছে প্যারা, কোনো প্যারা নাই। আসো আমরা দেখি ঘটনা যেটা হবে এখানে। 0.6 আসবে ডিভাইড বাই 2.5। এখন দেখো এই পয়েন্ট, এটার মানে কি নিচে 10 আসবে, আর 2.5 মানে কি এই পয়েন্ট উঠে গেলে উপরে 10 যাবে, মানে 0.5 পয়েন্ট যে ঘটনাটা আছে এটা আমরা তুলে দিব, পয়েন্টের হিসাবে এখানে বাদ হয়ে যাবে। তাহলে এই পয়েন্ট তুলে দাও, এই পয়েন্ট তুলে দাও, তুলে দিলে কি থাকে? 6 থাকে উপরে, নিচে থাকে 25। কারণ এটা তো 2.5 মানে কি 25/10, আর 0.6 মানে কি 6/10। এই জিনিসগুলো মাথায় দ্রুত আনতে হবে, দেখলেই বোঝা যায়। তাহলে তুলে দিলাম 6/25। এই ভাগটা করা একটু টাফ লাগতেছে, তাই না? আচ্ছা, ত্রুটি যেহেতু বলছে এটা তো শতকরা ত্রুটি, তোমাকে পার্সেন্ট বের করতে হবে, তাই না? তাহলে 100% গুণ করতে হবে। তাহলে একবার এখানে 100% করে দিই। 100%, 100%, 100%, 100%, 100% হয়েছে। এখন আসো আমরা ক্যালকুলেশনটা যেটা করব একটু বাটপারি করব। 6/25 ইন্টু 100%। দেখো তো 25 দিয়ে তুমি কি এই 100 কাটতে পারো? 4 4 25 100, সহজ না? খুবই সহজ। 4 25 যদি 100 হয় তাহলে 4 ছক কত? 24। তার মানে এটা অ্যাকচুয়ালি যে আনসারটা আসে আয়তন পরিমাপে ত্রুটি 24%, and that is our answer. এটা কিন্তু একেবারে অ্যাকচুয়াল মান পেয়ে গেলাম, বোঝা গেছে? তুমি আমাকে বের করে দেখাবা ক্ষেত্রফল পরিমাপের ত্রুটিটা কত, এটা তোমার হোমওয়ার্ক। ঠিক আছে? তাহলে তুমি বুঝতে পারবে যে ম্যাথগুলো কেমনে করতে হয়। এই ম্যাথ কিন্তু পরীক্ষায় আসার মতো ম্যাথ। এইখানে যেই কটা ম্যাথ আনছি, বিলিভ মি, এইখান থেকে এই টাইপের ম্যাথ তুমি মেডিকেলে কমন পাবা। তখন আমার কথা মনে করবা যে জিৎ ভাই যেটা করাইছে আসলেই তোমার জন্য হেল্পফুল। ওকে, এই কয়েকটা দিন তোমাদের জন্য যে ম্যারাথন জিনিসটা রান করতেছি, কিছু ট্রিক্স দেখবা, কিছু ইম্পর্টেন্ট জিনিস দেখবা। এটা হচ্ছে শিওর শর্ট সিরিজ। ওকে, পরীক্ষার হলে যখন কমন পাবা আমার নামটা তুমি মনে করবা, এবং কমেন্ট বক্সটা তুমি চেক করবা, এখানে আমরা পিডিএফটা দিয়ে দিব। ওকে, 1988 সাল থেকে 2025 পর্যন্ত যত ধরনের ম্যাথ আসছে তুমি সব পেয়ে যাবা। ওকে বাবারা, চলো সেকেন্ড ম্যাথ। এইটা হচ্ছে ভেক্টরের একটা ম্যাথ। দুটি বলের প্রত্যেকের মান 10 নিউটন, তার মানে দুইটা বল আছে, প্রত্যেকের মান 10 নিউটন। লব্ধির মান, লব্ধি আর, আর এই দেখো তোমাকে আগে আইডেন্টিফাই করতে হবে কিসের কিসের মান দেওয়া আছে। বুঝতে পারছো আমি কি করতেছি? আমি কিন্তু প্রত্যেকটা কিওয়ার্ডে দাগ মারতেছি, তাই না? এখন তুমি পরীক্ষার হলে ধুম করে পড়ো দুটি বলের প্রত্যেকের মান 10 নিউটন, এদের লব্ধির মান 10 নিউটন, এদের মধ্যবর্তী কোণ কত, কিছুই বুঝবা না। আগে আইডেন্টিফাই করে নাও। ম্যাথ করার নিয়মই হচ্ছে এমন, আগে আমরা কি করব, আইডেন্টিফাই করে নিব যে কোনটা কি ইন্ডিকেট করে, তাহলে কোন সূত্রটা অ্যাপ্লাই করা যায়। ওকে, লব্ধির মান 10√2, মধ্যবর্তী কোণ কত, আমরা ক্যালকুলেশন করব। তুমি একটা ফর্মুলা জানো নিশ্চয়ই, এই ফর্মুলা জানা উচিত। r ইকুয়ালস টু √p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos আলফা। এই সূত্রটা আমরা জানি, তাহলে এই সূত্রটা আমরা ম্যাথ করি, রাইট? না, করব না, এটা আমি করব না। কেন করব না? আমার ভালো লাগে না এটাই। কয়েকটা জিনিস মুখস্থ করতে হবে, মতে মেডিকেল মতে মুখস্থ। চলো আমরা একটু মুখস্থ করি। যদি পি একটা ভেক্টর হয় এবং আরেকটা ভেক্টরও পি হয়, তার মানে দুইটা ভেক্টর কি সেম। দেখো দুটি বলের প্রত্যেকের মান 10 নিউটন, দ্যাট মিন্স দুইটা ভেক্টর সেম। এবং লব্ধির মানও যদি সেই ভেক্টরের সমান হয়, সেই ক্ষেত্রে আলফা ইকুয়ালস টু 120 ডিগ্রি। এই মানগুলো মুখস্থ রাখতে হবে। পি দুইটা ভেক্টর হইল, দুইটা ভেক্টরের মান সমান, এবং
লব্ধির মান p√2 হইল। যদি p√2 পাওয়া যায় তখন আলফা, তার মানে দুইটা ভেক্টরের কোণ হবে 90 ডিগ্রি। ওকে, আবার চলে আসো। p দুইটা ভেক্টর যদি হয় এবং লব্ধির মান যদি p√3 হয় তাহলে আলফা হবে 60 ডিগ্রি, তারা 60 ডিগ্রি করে কাজ করবে। এবং আরো কিছু শিওর শর্টে জিনিস আমরা দেখে নিব, যে মনে করো কি মনে করবা, অনেক কিছুই তো মনে করা যায়, তাই না? আমরা মনে করি, দেখো 5, 12, 13, 3, 4, 5 এই মানগুলো মুখস্থ করো। 6, 8, 10 এই মানগুলো মুখস্থ করছো। এটার ক্ষেত্রে তোমার কোনো কথা না, এটা পিথাগোরাসের সমীকরণকে সিদ্ধ করে, যে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কয়ার। এই ক্ষেত্রে থিটা এর মান একদম চোখ বন্ধ করে 90 ডিগ্রি, থিটা না সরি আলফা বলাটা ঠিক হবে, যেহেতু আমরা আলফা দিয়েই কাজ করতেছি। থিটা বলে তোমরা অন্যদিকে নিয়ে যাইতে পারো, tan থিটার একটা ফর্মুলা আছে, ওইদিকে আমরা যাব না। এটা কি বোঝা গেছে? আবার আমরা আরো অনেক কিছু মনে করি, a প্লাস বি ভেক্টর সমান সমান যদি a মাইনাস বি ভেক্টর হয়, মানে দুইটা ভেক্টরের যোগফল তাদের বিয়োগফলের সমান, দুইটা ভেক্টরের যোগফল বিয়োগফলের সমান। এটা ভেক্টর বলতে পারে, বল বলতে পারে, বেগ বলতে পারে, যা ইচ্ছা বলুক, ওরা তো ভেক্টর রাশি নাকি। ওকে, এই ক্ষেত্রে আলফা এর মান হবে 90 ডিগ্রি। ওকে, আবার এমন প্রশ্ন আসতে পারে পরীক্ষায়, নিচের কোন ভেক্টর, এই ভেক্টর দুটির লব্ধি মানে সমান হইতে পারে না। দেখো আমি তোমাকে একটা জিনিস দেখাই, এই কোণগুলো যদি তুমি মুখস্থ করো তাহলে দেখো তোমার আর ম্যাথ করা লাগবে না। তুমি চিন্তা করো তো, 10 নিউটন, পি 10 নিউটন আর ইকুয়ালস টু কি p√2, এই যে p√2, তার মানে সোজা কথা চোখ বন্ধ করে 90 ডিগ্রি বসানো যায়। দেখছো, ম্যাথও করা লাগবে না। এগুলো দেখলে মনে হচ্ছে অনেক বড় বড় ম্যাথ, কিন্তু আসলে আমরা ম্যাথ করবো না। এই যে কয়েকটা কোণের মান মুখস্থ করলে এইখান থেকে দেখবা বারবার কমন আসে। ওকে, আর যদি এইগুলোর ক্ষেত্রে না মেলে তখন তো আমাদের এই সূত্র আছেই, তখন তো তুমি সূত্র এমনি বসাবা অমনি বসাবা। ঠিক আছে, আবার একটা প্রশ্ন আসতে পারে ভেক্টর থেকে, মনে করো 4 নিউটন একটা বল, 5 নিউটন একটা বল, এই ভেক্টর দুইটির বা এই বলের মধ্যে কোনটি এদের লব্ধি হতে পারে না। 4-5টা মান দেওয়া থাকবে অপশনে, তুমি যোগ করবা 5 আর 4 কত হয়, 9 নিউটন না? তার মানে হাইয়েস্ট যে লব্ধিটা সেটা 9 নিউটন হবে যদি থিটার মান 0 ডিগ্রি হয়। থিটার মান কত হয়, 0 ডিগ্রি হয়। এদের কোণ যদি 0 ডিগ্রি হয় তখন 5 আর 4 যোগ করলে 9 নিউটন হয়। এইটা হচ্ছে তাদের সর্বোচ্চ লব্ধি। তাহলে পরীক্ষায় যদি অপশনে 10 নিউটন বলে কোনো কথা থাকে, সেটা কি কখনো হওয়া সম্ভব? কখনোই সম্ভব না। 9 নিউটনের উপরে কখনো হইতে পারবে না। এই ধরনের প্রশ্ন কিন্তু আসে। ক্লিয়ার? যা যা বলতেছি না এইগুলাই দেখবা পরীক্ষায় আসার মতো, এবং এগুলাই আসবে। ওকে, এই ম্যাথগুলো তুমি করতে থাকবা, এটা হচ্ছে কাহিনী। ম্যাথ সেকেন্ডে চলো। এই যে একটা বন্দুকের গুলি এত সেন্টিমিটার, এটা এস এর মান, প্রবেশের পর এর বেগ 75% হ্রাস পায়, বেগের হ্রাস পায়, বেগটা কত হ্রাস পাইছে, 75%। গুলিটি আর কত দূরত্ব অতিক্রম করবে? এইসব ম্যাথের ক্ষেত্রে সবসময় বের করবা একটা বুলেটের বেগ কতটুকু অবশিষ্ট আছে, কতটুকু অবশিষ্ট আছে সেইটা আমরা বের করব। তাহলে বেগ কতটুকু অবশিষ্ট আছে বলতো, 25%। কারণ কি, 75% বেগ হারাচ্ছে। তাহলে কি হয়, এটা হচ্ছে তোমার গতিবিদ্যার একটা ম্যাথ। ঠিক আছে, ফার্স্ট পেপার থেকে ম্যাথ বেশি আসে, সেকেন্ড পেপার থেকে মেডিকেলে খুব বেশি একটা ম্যাথ আসে না, আসলে 1, 2, 3 এই 3টা অধ্যায়ের মধ্যেই বেশি ম্যাথ ঘোরাফেরা করে। ঠিক আছে বাবারা, এখন দেখো, তাহলে বেগ অবশিষ্ট থাকে হচ্ছে 25%। এটাকে তুমি কি করবা, 1/n আকারে লিখতে হবে। কি আকারে লিখতে হবে বলো, 1/n আকারে লিখতে হবে। তাহলে 25% মানে কি, 25/100, সেটা কাটাকাটি করলে কি হয় বলো, 1/n হয়, তার মানে 1/4 হয়, 1/4। এটা হয় কিনা? তাহলে বেগ কতটুকু হয়েছে, 1/4 হয়েছে, 1/4 হয়েছে। বেগ কতটুকু অবশিষ্ট আছে এটা তোমাকে বের করতে হবে। ক্লিয়ার? এইটা তো n এর মান নাকি, এইটা তো n এর মান। এখন কত দূরত্ব অতিক্রম করবে এটা হচ্ছে x এর মান জানতে চাইছে।
এক্স বের করার সূত্র হচ্ছে এক্স ইকুয়ালস টু এস ডিভাইড বাই এন স্কোয়ার মাইনাস 1। ওকে, এটা হচ্ছে ফর্মুলা। ওই যে কয়টি তক্তা ভেদ করবে এগুলো তোমরা জানো, ঠিক আছে? এইসব ছোট ছোট জিনিস আমরা দেখাবো না, আমরা দেখাচ্ছি কিভাবে করতে হয়। কিছু জটিল টাইপের ম্যাথ আনছি, দিয়ে দিতে পারে, এবং সেইগুলাই তোমাকে সমাধান করে দিয়েছি। তোমরা ম্যাথে যেহেতু প্রবলেম ফেস করছো, এই ম্যাথের হ্যান্ড ক্যালকুলেশনটা তোমাকে শিখতে হবে। হ্যান্ড ক্যালকুলেশন টেকনিকটা তুমি শিখবা, শেখার পরে নিচে যে পিডিএফটা দিছি না, এটা যে জিনিস রে ভাই, এর বাইরে ম্যাথ কখনো মেডিকেলে আসবে না, এতটুকু আমি তোকে গ্যারান্টি দিয়ে দিতে পারি। তুই পিডিএফটা সলভ করবি, তখন তুই আমার নামটা মনে কর। বোঝা গেছে? ওকে, চলো। এস এর মান কত? 0.45। একক সবসময় খেয়াল রাখবা, পরীক্ষা কিন্তু সেন্টিমিটার মিটার একক দিয়ে ঝামেলা করবে, বলে দিলাম। তুই পরীক্ষায় সেন্টিমিটার দেখতেছো, এককে দেখালো মিটার দিয়ে আছে, তখন আগে মিটারে কনভার্ট করে নিতে হবে। এককে ভুল করা যাবে না, একক দিয়েই তোদের একটা ঝামেলা ফেলে দিবে, আমি বলে দিলাম। একক দিয়ে কিন্তু ঝামেলাই ফেলে দিবে। 0.45 সেন্টিমিটার। কত? এন এর মান কত? 4। দ্যাট মিনস 4 স্কোয়ার মাইনাস 1। 4 4 16, 16 থেকে এক বাদ দিলে থাকে 15। তার মানে 0.45 ডিভাইড বাই 15। দেখ কাটাকাটি পারা যায় কিনা, কত সহজ একটা ম্যাথ। 15 কে 15, এটা কাটলে হয় 45, 3 15 45। 0.03, 0.03। তাহলে আনসার কত আসে? 0.03 সেন্টিমিটার। এটাকে মিটারে নিয়ে যাব। আরো সহজ ভাবে করা যায়, এখানে 0.45 আছে তো, আর এটা তো 15। তোমার ভালো না লাগলে তুমি যেটা করবা, 45 রাখবা, পয়েন্টটা তুলে দিবা। পয়েন্ট তুললে কি হয়, নিচে 100 হয়ে যায়, এই যে পয়েন্ট ভাগ দিলে দুইটা ঘর আছে, ইন্টু 15। এবার ক্যালকুলেশন করো। এইবার ক্যালকুলেশন দেখো, আরো সহজ। 15 কে 15, 3 15 45, তার মানে 3 ডিভাইড বাই 100, দ্যাট মিনস 0.03। বোঝা গেছে? যে কোনো একভাবে তুমি হ্যান্ড ক্যালকুলেশন করতে পারো। এটা করতে করতে মুখস্থ হয়ে যাওয়ার কথা, যার কারণে আমি দ্রুত করতে পারছি না। তুমি এই যে পয়েন্ট তুলে দিয়ে 100 হিসাবটা করবা। বোঝা গেছে বাবারা? তুমি আমাকে দেখাবা কোন একটা বন্দুকের গুলি, মনে করো কি দিব, এটা হচ্ছে তোমার হোমওয়ার্ক। হোমওয়ার্কটা কমেন্টে আমাকে জানাবা, হ্যাঁ, কমেন্টে আমাকে জানাবা। 0.56 সেন্টিমিটার, 0.56 সেন্টিমিটার প্রবেশের পর বেগ অর্ধেক হারাই, 1/2 অর্ধেক হারাই, গুলিটার কত দূরত্ব অতিক্রম করবে? এইটা হচ্ছে তোমার হোমওয়ার্ক। হোমওয়ার্ক মানে কি, তুমি কমেন্টে যদি জানাও, দেখো এর সাথে সাথে তোমার রিক্যাপটা হচ্ছে, বাসায় এক্সট্রা করে পড়ার দরকার নাই তো। আমার পড়া সবসময় আমি ক্লাসেই পড়াই দিই, ঠিক আছে? সে তুমি জাস্ট হোমওয়ার্কটা করে কমেন্টে জানাবা, দেখো তোমার এইখানেই পড়াটা হয়ে গেছে। এবং মেডিকেলে যাওয়ার আগে তোমার এটা জীবনেও দেখা লাগবে না। তুমি পরীক্ষার হলে জাস্ট প্রশ্ন পাবা, আর দেখো ও জিৎ ভাইয়ের ক্লাস তো করছিলাম। বোঝা গেছে? এইটার আনসার আমাদের দেখাবা। ওকে, পরের প্রশ্ন চলো। ম্যাথ 4। ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায়, তার মানে এইচ এর মান জানতে চাইছে। অভিকর্ষ ত্বরণ ভূপৃষ্ঠের 1/64 অংশ হবে। এটা 1/n আকারে আছে না, আমরা সবসময় 1/n আকারেই হিসাব করব, ঠিক আছে বাবারা? এই ক্ষেত্রে উচ্চতা যদি বের করতে পারে, প্রশ্নটা খেয়াল করছো, প্যাটার্ন খেয়াল করছো কিনা বলো? মহাকর্ষ থেকে আসছে, কিন্তু প্যাটার্নটা যদি খেয়াল করে থাকো, এইটার ক্ষেত্রে শর্টকাট হচ্ছে h ইকুয়ালস টু √n মাইনাস 1 ইন্টু r। বলো বুঝছো কিনা? এখন মান বসায় দাও, খুবই সহজ। 64 বসাবো, কারণ n এর মান তো 1/n করে আমরা 1/64 পাইছি। √64 মাইনাস 1 ইন্টু r সমান সমান 8 8 64, 8 মাইনাস 1, দ্যাট মিনস 7r। 7r, r এর মান বসাও। r এর মান কত? 8.314। গাধা, এটা তো মহাকর্ষ। তাহলে r হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, 6400 কিলোমিটার। তাহলে 7 ইন্টু 6400 কিলোমিটার। আমি কিলোমিটার লিখছি, না হলে আমি এখানে 6 ইন্টু 10, 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6 এইভাবে নিতে পারতাম। তুমি 10 টু দি পাওয়ার 6 দিয়ে হিসাব করতে পারো, করাই দিই। 7 দিয়ে আমি যেটা করবো, এটাকে তুমি 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 1 2 3, আর এখানে 3 6, তার 10 টু দি পাওয়ার 6 এরকম আসে না মিটারে? এটার একক কিন্তু মিটার। এই দেখো, এখন আমরা মিটারে নিয়ে চলে আসছি। এককটা সবসময় খেয়াল রাখতে হবে। এখন আমি যেটা করব, গুণ করব 7 সাথে 6, ওই 0.4 এর হিসাব বাদ, অত গুণ করার আমার দরকার নাই। 6 7 42, তারপরে 42 পয়েন্ট সামথিং কিছু হবে, ইন্টু 10 টু দি পাওয়ার 6 মিটার। এইটাই হচ্ছে আমার আনসার।
এটা অ্যাকচুয়ালি আনসার না। তার মানে তুমি চিন্তা করবা 42-এর চাইতে একটু বড় মান, কারণ 6.4 নিলে মানটা একটু বেশি পাবো। হ্যাঁ, একটু বড় মান যেটা সেটা তুমি আনসার দাগাই দিয়ে আসবা। অপশনে থাকবে 58, অপশনে থাকবে 448, অপশনে থাকবে 352। আনসার কোনটা হবে? 448, কারণ দেখো 42-এর আশেপাশে ওইটা আছে। আর 558 তো কত দূর চলে গেল। কথা বুঝছো? মানটা কাছাকাছি থাকবে। তুমি তো অ্যাকচুয়াল মান পাও নাই, কারণ 6.4 নিলে তুমি আসলে অ্যাকচুয়াল মানটা পাইতা। আমি 6.4 নিই নাই, আমি 642 করছি, তার মানে তার চাইতে একটু বেশি মান পাবো। এই যে বড় মানটা তুমি অপশন থেকে দাগাই দিবা। ওকে, শর্টকাটটা মনে রাখো আর প্রসেসটা খেয়াল করো। এইভাবেই তুমি টেকনিক্যালি আগাবা, যে আমার জন্য যেটা সুবিধা হয় আমি সেইভাবে আগাবো, কাছাকাছি মান দেখানোর চেষ্টা করব। ওকে বাবারা? ওকে, চলো পরের প্রশ্নে যাই। মঙ্গল গ্রহের ব্যাসার্ধ আর এর মান দেওয়া আছে 6000 কিলোমিটার। অভিকর্ষ ত্বরণ 3.8 মিটার পার সেকেন্ড, জি এর মান দেওয়া আছে। মঙ্গল গ্রহের মুক্তিবেগ কত, ভি সমান সমান কত? খুবই সুন্দর একটা ম্যাথ, পরীক্ষায় আসার মতো, মেডিকেলে আসছে। আমরা তাহলে সূত্র ইউজ করি, √2GR, তাই না? সূত্র এটা না? আর মুক্তিবেগের সূত্র বসায় দাও, মান চলে আসবে। কিন্তু আমি করব না। আমি কি করব? ফিজিক্স যখন তোমরা মেডিকেলে এসে পড়াশোনা করতেছো, মেডিকেলের জন্য তুমি নিশ্চয়ই পড়ছো বৃহস্পতি গ্রহের মুক্তিবেগ কত, 59.5 কিলোমিটার পার সেকেন্ড। তারপরে হচ্ছে মঙ্গল গ্রহের কত, 5 মিটার পার সেকেন্ড। সো মঙ্গল গ্রহটা তো তোমার মুখস্থ। উত্তর কি হবে? আমার তো মুখস্থ মান আছে 5 কিলোমিটার পার সেকেন্ড। তার মানে নিশ্চয়ই 5 কিলোমিটার আশেপাশে যে মানটা পাবো সেইটা তাকাবো। অ্যাকচুয়ালি 5 কিলোমিটার তো থাকবে না। অপশনে 3 থাকবে, অপশন থাকবে 4.77, অপশন থাকবে 5.28। কোনটা তাকাবা? 4.77। বোঝা গেছে? এই যে আমরা অ্যাকচুয়াল অ্যাপ্রক্সিমেট একটা মান পাইছি, এমন দিয়ে দিলাম। এটা তো মুখস্থ আমাদের, তাই না বাবারা? তাহলে আনসার কি হবে? 5 কিলোমিটার পার সেকেন্ড। মুখস্থ করে ফেলছি আমরা। বৃহস্পতি গ্রহের কত, শুক্র গ্রহের কত, বুধের কত, পৃথিবীর কত, 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এখানে পৃথিবী দিত, এইসব 6000 এত কিছু দেখার দরকার নেই। মুক্তিবেগ পৃথিবী বলতে মানে 11.2। শেষ, ম্যাথও করবো না। এত কিছু দিছে তোমাকে জাস্ট একটু টাইমটা ওয়েস্ট করার জন্য। 1 ঘন্টা 15 মিনিট, ওই 15 মিনিটে তুমি এই জিনিসটা নিয়ে ভাবাভাবি করবা, এই জন্য দিছে। কিন্তু তুমি তো ভাববা না। তুমি জিৎ ভাইয়ের ক্লাস করে গেছো, তুমি পারবা, এতটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এই বোঝা গেছে? তাহলে মুক্তিবেগ মুখস্থ করতে হবে। ঠিক তেমনি আরএমএস বেগ মুখস্থ করতে হবে। নাইট্রোজেন, অক্সিজেন আর হচ্ছে হাইড্রোজেন, এই তিনটার 25 ডিগ্রি সেন্টিগ্রেডে আরএমএস বেগ মুখস্থ করে ফেলবা। বোঝা গেছে? 6 নম্বর ম্যাথ, কোন বস্তুর গতিশক্তি, খুবই সুন্দর একটা ম্যাথ, এই ম্যাথ পরীক্ষায় আসবে আসবে আসবে। গতিশক্তি 400% বৃদ্ধি করলে ভরবেগ কত গুণ বৃদ্ধি পাবে? খুবই চমৎকার একটা ম্যাথ। বইতে 300% দেওয়া আছে, আমি 400% আছে, এখানে কাজ আছে। হ্যাঁ, আমি বইয়ের ম্যাথ বা মেডিকেলে আসা ম্যাথ হুবহু তুলি নাই, কারণ আমার টার্গেট তোমাকে হ্যান্ড ক্যালকুলেশনটা শেখানো। ঠিক আছে? তুমি হ্যান্ড ক্যালকুলেশন যদি শিখতে পারো, বিলিভ মি, এরপর তুমি বাসায় জাস্ট ফিজিক্সের ইসাকামি স্যারের বইটা খুলে উল্টাই চলে যাওয়া, সূত্র দেখবা, চলে যাওয়া, তুমি হ্যান্ড ক্যালকুলেশন অলরেডি শিখে গেছো। চলো আমরা একটু দেখি। তুমি একটা সূত্র কি জানো? ই কে ইকুয়ালস টু পি স্কয়ার বাই 2m। এটা তো আমরা জানি, তাই না? তাহলে আগে আমাকে চিন্তা করতে হবে যে এখানে আসলে কিসের মান জানতে চাইছে, ভরবেগ জানতে চাইছে। তাহলে ভরবেগটা আলাদা করে ফেলবো। দ্যাট মিন্স পি ইজ প্রপোর্শনাল টু √e কে। এতটুকু বুঝছো কিনা? এই যে আমার সম্পর্ক তো বের করতে বলছে কার কার মধ্যে বলো? ই কে আর পি স্কয়ার, এইটার মধ্যে সম্পর্ক বের করতে বলছে। যেহেতু ভরবেগ জানতে চাইছে, সো আমি পিটাকে আলাদা করে ফেলছি। যদি গতিশক্তি বের করতে বলতো তাহলে ই প্রপোর্শনাল টু পি স্কয়ার লিখতাম। যাকে বলবে তাকে আলাদা করে রাখতে হবে, সিঙ্গেল রাখতে হবে। ক্লিয়ার? এখন আসো শর্টকাট, কারণ ওই বেসিক তুমি অলরেডি জানো, ইন্টারমিডিয়েট পড়ে আসছো, অনেক বেসিক তুমি জানো। শর্টকাটটা বুঝো। যাই বলুক না কেন, গতিশক্তি বলুক, ভরবেগ বলুক, এটা এত পার্সেন্ট আছে না, একে 100 দিয়ে ভাগ করব। কি করব? 100 দিয়ে ভাগ করব। ভালোভাবে শুন, একে 100 দিয়ে ভাগ করব, যেটা পাবো তার সাথে 1 যোগ করব। 1 যোগ করে এইখানে কোন প্রসেসটা দরকার সেই প্রসেস অ্যাপ্লাই করব, সেই প্রসেস অ্যাপ্লাই করব। বোঝা গেছে? তারপরে 1 মাইনাস করে দিব। তাহলে ভালো করে বুঝ, শর্টকাট, অত ডিটেলস করার দরকার নেই। তুই জাস্ট এই শর্টকাটটা বুঝবি, দেখবি তো সব হয়ে গেছে। ঠিক আছে বাবারা? স্টেপ 1, যত পার্সেন্ট বলবে x% কে 100 দিয়ে ভাগ,
স্টেপ 2 1 প্লাস স্টেপ 1, স্টেপ 3 প্রসেস। প্রসেস মানে কি বোঝাইছি? প্রসেস মানে বোঝাইছি তোমাকে ভরবেগ বের করতে বলছে, ভরবেগটাকে আলাদা করে দেখছে এখানে রুট করতে হবে, রুট করতে হবে, গতিশক্তিকে কি করতে হবে? রুট করতে হবে, এই প্রসেস। যদি এখানে বলতো ভরবেগ 400% বৃদ্ধি করলে গতিশক্তি কত হবে? তুমি জানো কি গতিশক্তির সাথে সম্পর্ক কি? স্কয়ার। তার মানে ভরবেগটাকে স্কয়ার করতে হবে, এই প্রসেসের কথা বলছি। ওকে, স্টেপ 4 1 বিয়োগ করে দিব, 1 মাইনাস। স্টেপ 5 100 গুণ। দেখ উল্টা করলাম না ম্যাথের মতো, 100 প্রথমে ভাগ করছি, 1 যোগ করছি, প্রসেস করে আবার উল্টা যাচ্ছি, 1 মাইনাস করব, 100 গুণ করব। বোঝা গেছে? খুবই সহজ। এবার দেখ আমি কি করতেছি, মজার কাহিনী। 400 কে 100 দিয়ে ভাগ করলে হয় 4, 4 এর সাথে 1 যোগ করলে হয় 5। তাহলে এখানে রুট করতে হবে। দেখো গতিশক্তি বলছে এত, ভরবেগ জানতে চাইছে। ভরবেগ যদি বের করতে হয়, ভরবেগ কি গতিশক্তি রুট করলে পাওয়া যায় না? পি প্রসারণ রুট ওভার ই কে। তাহলে রুট ওভার 5, রুট ওভার 5 মানে কত? 2.5, তাই না? 2.5 যদি হয় সেখান থেকে 1 মাইনাস, তাহলে 1.5, 1.5 কে 100 দিয়ে গুণ, 150%। উত্তর 150%। শেষ, মুখে মুখেই হয়ে গেল। তাও আমি করে দেখাই, একটু ভালোভাবে করে দেখাই। যদি ভালোভাবে করে দেখাইতে হয়, দেখো তো 400 কে 100 দিয়ে ভাগ করো, কত হয়? 4, 4 এর সাথে 1 যোগ করো, কত হয়? 5। এখন 5 এর কি করতে হবে? রুট করতে হবে। রুট ওভার 5, এই জিনিসটা আমি কেন বের করতে বলছি, এই রুট ওভার 5টা আমি কেন আনলাম শোন। অনেকের রুট আমি পারি না, রুট বের করা আমি পারি না, তাই না? যেমন রুট ওভার 29 দিয়ে দিল, কেমনে বের করবো? এর জন্য একটু শর্টকাট জানতে হবে। একটু পরেই বলতেছি রুট কেমনে বের করতে হয়, এই কারণে আমি রুট ওভার 5টা নিয়ে আসছি। নাহলে বইয়েরটাই ডিরেক্ট মেডিকেলে যেটা আসছে সেটাই আমি আনতাম, 300 দিয়ে করাই দিতাম, ওটা সহজ ছিল আরো। আমি রুট ওভার 5 কেন আনছি? কারণ কিছু জিনিসের স্কোয়ার করা তোকে শিখতে হবে। ওকে বাবা, চলো। রুট ওভার 5 করলে হয় 2.5, 2.5 কে এখন 1 বিয়োগ করব, তার মানে 1.5, এরপরে 100 গুণ করব ইন্টু 100, তারপরে 150%। উত্তর তাহলে ভরবেগ কি হবে? 150% হবে। আমি একটু উল্টা ভাবে চিন্তা করো তো, আমি যদি একটু উল্টা ভাবে বলি, মনে করো ভরবেগ 100% বৃদ্ধি করা হলো, তাহলে গতিশক্তি কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? ভালো করে বুঝিস। প্রথম কাজ কি, 100 কে 100 দিয়ে ভাগ করব, তাহলে 1 পাবো, পাইছি। 1 যোগ করব, তাহলে 1 প্লাস 1 কত হয়? 2 হয়। এরপরে প্রসেসটা কি ভালো করে বুঝে। এখানে ভরবেগ দেওয়া আছে, গতিশক্তি বের করতে বলছে। সূত্র কি? গতিশক্তি ই কে প্রপোর্শনাল টু পি স্কয়ার, দ্যাট মিন্স ভরবেগের স্কয়ার করলে গতিশক্তি পাবো, রাইট? ওকে, তাহলে 2 স্কয়ার করে দাও, 4। এখন 4 কে কি করব? উল্টা পাতে আসবো, 1 যোগ করতে 1 বিয়োগ করব, 3 পাবো। 4 এর সাথে 1 বিয়োগ করলে 3 পাবো। এরপরে 100 দিয়ে গুণ করব, তাহলে 3 ইন্টু 100, উত্তর 300%। তার মানে গতিশক্তি কত বৃদ্ধি পাবে? 300% বৃদ্ধি পাবে। ভরবেগ 100% বৃদ্ধি করলে গতিশক্তি কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? 300%। কথাটা কি বোঝা গেছে? এইটাই মেডিকেলে আসছিল। ওকে, এখন আসো রুটের হিসাবটা আসি। মনে করো রুট ওভার 5 দেওয়া আছে, রুট ওভার 5 না, আমি ধরে নাও রুট ওভার 8 দেওয়া আছে, এটা বের করব। তুমি এর আশেপাশে কোন রুটটা তুমি জানো বলো তো? তুমি 4 জানো, 4 এর রুট করলে 2 হয়। তুমি 9 জানো, 9 এর রুট করলে 3 হয়, তাই না? তাহলে এর আশেপাশে কোনটা আছে? 9 আছে। তাহলে আমি কি লিখলাম? তাহলে এর আশেপাশে যেটা আছে 3 লিখলাম। 3 স্কয়ার করলে কত হয়? 9। এখন 9 তুই চিন্তা কর, 8, এই 9 কি 8 এর চাইতে বড় না? তাহলে 8 পাইতে গেলে, 8টা যদি তোকে পাইতে হয়, তাহলে যোগ করব না বিয়োগ করব? অবশ্যই বিয়োগ করব, মাইনাস। ওকে, উপরে যাবে ডিফারেন্স, উপরে যাবে পার্থক্য। উপরে কত পার্থক্য যাবে? কত হয়েছিল? 3 এর স্কয়ার করলে 9, 9 আর 8, 8 দেওয়া আছে, 9 তো নাই। 9 আর 8 এর পার্থক্য কত? 1।
নিচে হচ্ছে সূত্র, এটা বাই মুখস্থ, বাই ডিফল্ট 2 বসাইতে হবে, কোনো কথা নেই। কি বসাইতে হবে? 2 গুণ 2 গুণ এইখানে কি আছে 3 লিখছি না, এই 3টা বসাই দাও, শেষ। তার মানে 3 মাইনাস 1/6। এখন এটা আমরা করব। 3 মাইনাস 1/6 মানে কত? 6 অক্ষে 6, 0.6 আসে। 3 মাইনাস 0.6, তার মানে এটার আনসার মোটামুটি লেভেলের 2.4 বা 2.5 এর আশেপাশে কোনো একটা মান হবে, ঠিক আছে না? 2.4 বা 2.5 এর আশেপাশে কোনো একটা মান হবে। চিন্তা করো, √8 দিয়ে দেখো ক্যালকুলেটরে, এই 2 পয়েন্ট সামথিং কোন একটা মান পাবা। 3 পয়েন্টও কিছু পাবা না, 1 পয়েন্টও কিছু পাবা না, পরীক্ষায় তো একটাই থাকবে, 2 পয়েন্ট দিয়ে কিছু একটা থাকবে, তুমি তার আশেপাশে দাগাই দিবা। রুট করা কি বুঝছো কেমনে রুট বের করতে হয়? এটা তুমি ইহ জীবনে যেখানেই যাও না কেন, ওই যে একটু আগে 1/√64 করলাম, 64 নাই, পরীক্ষায় দিয়ে দিল 68, পরীক্ষায় দিয়ে দিল 2900, পারবা না? আশেপাশে কোন একটা রুট তুমি মুখস্থ করছো, জানো, সেই রুটটা এখানে বসাই দিবা, তারপর দেখবে সেটা বড় না ছোট, মাইনাস করবা 1/8। ক্লিয়ার? যদি এটাও ক্লিয়ার না হয়, ভার্সিটোলজিতে রাসায়নিক পরিবর্তন বলে একটা ক্লাস দেওয়া আছে, ওই ক্লাসের প্রথম 30 মিনিটটা একটু করে আসো, রুট তুমি আরো ভালোভাবে শিখে যাবা। এখন যেহেতু তোমাকে যেই ম্যাথগুলো পরীক্ষা আসবে সেটাই শিখাচ্ছি, মেডিকেলের জন্য এই ম্যাথ তোমাকে শিখাচ্ছি, যেটা পরীক্ষা আসবে তুমি সেটা দেখো কেমনে করতে হয়, এটা তো বুঝছো। তাহলে দেখো, এই ধরনের ম্যাথ আসলে পারবা না, এটা কিন্তু আসবে পরীক্ষায়। চলো পরের ম্যাথে যাই, 7 নম্বর ম্যাথ। এইটা হচ্ছে আমাদের চলতড়িৎ, মানে স্থিরতড়িৎ চলতড়িৎ মিলা একটা ম্যাথ আসছে। একটি অ্যামিটারের অভ্যন্তরীণ রোধ 0.92 ওহম রোধের মান দেওয়া আছে। এটা মনে করো আমি জি হিসেবে কাউন্ট করলাম, দেখতে সুন্দর লাগবে, জি হিসেবে কাউন্ট করলে দেখতে ভালো লাগে। এবং এটি সর্বোচ্চ 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ মাপতে পারে। এর সাহায্যে 50 অ্যাম্পিয়ার বিদ্যুৎ পরিমাপ করতে হলে কত ওহমের শান্ট ব্যবহার করতে হবে, এস বা কত মানের এক্সট্রা রোধ যোগ করতে হবে। এই ধরনের প্রশ্ন কিন্তু ফ্রিকোয়েন্টলি আসে, ভার্সিটিতে বলো, ভার্সিটিতেও আসে, ঠিক আছে? কিন্তু তোমার টার্গেট কি? হ্যান্ড ক্যালকুলেশনটা শেখা। হ্যান্ড ক্যালকুলেশন শিখে তুমি দেখবা মেডিকেলের ম্যাথগুলো ইজিলি সলভ করতে পারতেছো। এইটার ক্ষেত্রে আগে আমরা এন বের করব। এন সমান সমান একটা কথা মাথায় রাখবা, চাই বাই পারে। কি বললাম? চাই বাই পারে। এন মানে চাই বাই পারে। এন মানে কি? চাই বাই পারে। তুমি কতটুকু মাপতে চাইতেছো বলো তো? 50 অ্যাম্পিয়ার মাপতে চাইতেছো, তাহলে চাই কতটুকু? 50। পারে কতটুকু মাপতে পারতো? সে আসলে 5 অ্যাম্পিয়ার মাপতে পারতো, তার যোগ্যতাই 5 অ্যাম্পিয়ার পর্যন্ত, রাইট? তাহলে 5 মানে চাই বাই পারে। এন এর মান বের হয়েছে কিনা বলো? 10। এন এর মান বের করতে পারছো কিনা বলো? 10। ক্লিয়ার? এইবার শান্ট বের করার সূত্র হচ্ছে, প্রশ্নটা খেয়াল করো, এই ধরনের প্রশ্ন আসলে শান্ট বের করার সূত্র হচ্ছে এস ইকুয়ালস টু জি ডিভাইড বাই এন মাইনাস 1। কি বললাম? জি ডিভাইড বাই এন মাইনাস 1। চলে আসো, জি এর মান কত? 0.92, এন এর মান 10 মাইনাস 1, তার মানে 0.92 ডিভাইড বাই 9। দেখে ক্যালকুলেশনটা টাফ মনে হচ্ছে না? কোনো টাফ না, ভালো করে খেয়াল কর, ভালো করে মজার একটা জিনিস দেখো, এই 2টা বাদ দিয়ে দাও, মনে করো 2 নাই, 0 ধরো, 0.90 আছে কিনা, নিচে 9 আছে কিনা, তাহলে 9 অক্ষে 9, 9 10কে 90, এটা 0.9, তার মানে অ্যাকচুয়ালি আনসার হবে 0.1। ইজি না? খুবই শর্টকাট, কিন্তু দেখলেই বোঝা যায়, মানে আমি ক্যালকুলেশনটা কতটুকু করছি, কতটুকু তুমি যাইতে পারবা সেই অনুযায়ী আগাবা। আরো যদি তোমার মনে না আরো এক্সট্রা আগাবো, তুমি অপশন দেখে আগাও, তুমি যখন অপশনটা পাবা অপশন টেস্ট করলেই বুঝতে পারবা, ঠিক আছে? অপশন টেস্টটা এখানে বড় ফ্যাক্ট। তাহলে আনসার কি হবে? এটা কি? ওকে, আনসার হবে 0.1 ওহম। দ্যাট মিন্স 0.1 ওহম মানের রোধ এই শান্ট আমরা ব্যবহার করলে 50 অ্যাম্পিয়ার বিদ্যুৎ আরো এক্সট্রা মাপতে পারবো। কথা ক্লিয়ার বাবারা? এটা হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশন, এবং মেডিকেলে এমন কোনো মান দিবে না যেটা তুমি আসলে হাতে করতে পারো না, এতটুকু তুমি শিওর থাকো, ঠিক আছে? ওকে, পরের প্রশ্নে যাই। আয়তন ঠিক রেখে
তামার তারের দৈর্ঘ্য 4 গুণ করা হলো, এটা n গুণ করা হয়েছে, কত গুণ হবে? সবসময় মাথায় রাখবা, যদি যদি বলা হয় দৈর্ঘ্য n গুণ করা হলো, n গুণ করা হলো, তাহলে রোধ হবে n গুণী। মানে দৈর্ঘ্য যদি টেনে বা যাই বলুক না, দৈর্ঘ্য n গুণ করলে রোধ হবে n গুণী। দৈর্ঘ্য দৈর্ঘ্য মানে L, ভালো করে বুঝো। টেনে 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 এই টেনে কথাটা যদি থাকে রে ভাই, তাহলে ঝামেলা আছে। অথবা আয়তন ঠিক রেখে, কি ঠিক রেখে? আয়তন ঠিক রেখে n গুণ করা হলো, তখন রোধ হবে n স্কয়ার গুণ, তখন রোধ হবে n স্কয়ার গুণ। তাহলে এখানে আয়তন ঠিক রেখের কথা বলছে, তার মানে টেনে কথাটাও যে কথা, আয়তন ঠিক রাখাটাও সেই কথা। 4 গুণ করা হয়েছে দৈর্ঘ্য, তাহলে রোধ কত গুণ হবে? 4 এ 4 16 গুণ। তারপরে উত্তর কত? 16 গুণ। তুমি দাগিয়ে আসছো, সুন্দর করে মারা খেয়ে গাছে উঠে গেছো। সবসময় মাথা ঠান্ডা রাখবা। 1 ঘন্টার পরে আরো এক্সট্রা 15 মিনিট দেওয়া হয়েছে, মাথাটা কুল রেখে সুন্দর করে আস্তে আস্তে দাগাবা এবং আনসার সঠিক দাগাবা। এখানে আপেক্ষিক রোধ বলছে বাবা। আপেক্ষিক রোধ কি কখনো এই দৈর্ঘ্য টর্ঘ্য এর উপর চেঞ্জ হয়? তামার তার বলছে আপেক্ষিক রোধ সবসময় উপাদান এবং তাপমাত্রার উপরে নির্ভর করে। সো আপেক্ষিক রোধের কোনো পরিবর্তন হবে না। ইংলিশে লিখি, ইংলিশ টার্ম ইউজ করাটা সুন্দর লাগে। নো চেঞ্জ, আপেক্ষিক রোধ নো চেঞ্জ। আপেক্ষিক রোধ শুধুমাত্র উপাদান এবং তাপমাত্রা এই দুইটা বিষয়ের উপর নির্ভর করে। আর এই দৈর্ঘ্যের কথা বলে তখন আমরা এই কাজগুলা করব। বোঝা গেছে? আমি বাছাই করে দেখো, এইখান থেকে তুমি একটা প্রশ্ন শিওর থাকো পেয়ে গেছো। ওকে, এবং এইখান থেকে এমন প্রশ্ন আসতে পারে যে রোধ কোনটির উপর নির্ভর করে না। মনে রাখবা, রোধ হচ্ছে LATE, লেট মানে লেন্থ, তারপরে হচ্ছে এরিয়া, টেম্পারেচার, এলিমেন্ট। তারপরে দৈর্ঘ্য, ক্ষেত্রফল, উপাদান আর তাপমাত্রা, এই 4টা বিষয়ের উপর রোধ নির্ভর করে। কিন্তু আপেক্ষিক রোধ কখনো দৈর্ঘ্যের উপরে নির্ভর করে না বা ক্ষেত্রফলের উপরে নির্ভর করে না। আপেক্ষিক রোধ শুধুমাত্র উপাদান এবং তাপমাত্রা এই দুইটা বিষয়ের উপর নির্ভর করে। ক্লিয়ার? প্রশ্ন ভালোভাবে খেয়াল করতে হবে। এটা অ্যাকচুয়ালি কোনো ম্যাথ ছিল না, কিন্তু এই দুইটা জিনিস তোমাকে জানানোর জন্য বলা হলো। যদি রোধ দেওয়া থাকতো তাহলে কি করতে সেটা আমি বলে দিছি। ওকে, জিনিসটা খেয়াল রাখিও। ওকে, চলো 11, আমরা খুব শেষের দিকে চলে আসছি। কোন নক্ষত্রের ভর 4m0 হলে সংকট ব্যাসার্ধ কত? 4m0 হলে সংকট ব্যাসার্ধ কত? এই ক্ষেত্রে m0টা কি বলতো? সূর্যের ভর। সূর্যের ভর কত? 2 × 10⁻30 কেজি, কেজি বা গ্রাম কিছু একটা আছে। আচ্ছা, যাই হোক, তাহলে নক্ষত্রের ভর যদি n গুণ হয়, nm0 হয়, তাহলে সংকট ব্যাসার্ধ বা শোয়ারফিল্ড ব্যাসার্ধ, এটা নির্ণয় সূত্র হচ্ছে 3 গুণ করে দিবা। r = কত? 3n। এবং এর আশেপাশে কম মানটা দাগাইতে হবে। কোন মান? কম মানটা দাগাইতে হবে। অ্যাকচুয়ালি এটার উত্তর হচ্ছে 2.95 × n। এখন তোমাকে তো 2.95 × n এই গুণ করা তো তোমার আমি শিখাইতে পারবো না, এটা তো একটু টাফ, তোমার হাতে সময় সাপেক্ষ ব্যাপার। ওইটা না করে আমরা 3 গুণ করব এবং কম মানটা দাগাবো। তাহলে 3 এ 4 কত? 12 কিলোমিটার। তাহলে শোয়ারফিল্ড ব্যাসার্ধ কোন এককে? কিলোমিটার এককে। কত কিলোমিটার? 12 কিলোমিটার। এখন পরীক্ষায় একটা অপশনে আছে 13.8 কিলোমিটার, 11.8 কিলোমিটার, 12.4 কিলোমিটার, হ্যাঁ, আর মনে করো 10.10 কিলোমিটার। তুমি কোনটা দাগাবা? অবশ্যই এই ক্ষেত্রে তোমাকে দাগাইতে হবে, কি বলছি, এটা কম মানটা তোমাকে দাগাইতে হবে। কারণ অ্যাকচুয়াল তো 2.95, ওটা তো আর গুণ করা টাফ আমাদের। 3 গুণ করব, তার কম কোন মানটা আছে সেটা দেখাবো। উত্তর হবে 11.8 কিলোমিটার। দেখো কাছাকাছি এবং কম মান ওইটাই আছে। 10.10 তো আরো অনেক কম, অত তো দরকার নাই।
আসছে 12, 12 কাছে কোনটা 11.8 আছে, 12.4 কাছে, কিন্তু তো আমি তো বলছি কম মান দাগাইতে হবে। বোঝা গেছে ঘটনাটা কোথায়? 3 দিয়ে গুণ করবা, শর্টফিল্ড ব্যাসার্ধ বা সংকট ব্যাসার্ধ পেয়ে যাবা। ক্লিয়ার? এই ম্যাথটা জ্যোতির্বিজ্ঞান থেকে আসছে এবং এই ম্যাথ আসার সম্ভাবনা এবার খুব ভালো মতো আছে। ওকে বাবারা, চলো দেখি লাস্ট ম্যাথ। এই ম্যাথটা করার পরে আশা করি তোমাকে এমন এমন টাইপের ম্যাথ শেখাইছি এবং হ্যান্ড ক্যালকুলেশনের বেসিকটা তোমাকে দিতে পারছি যে তুমি পরীক্ষায় কোথাও আটকাবা না। ঠিক আছে? আর তোরে এমন জিনিস দিছি ভাই, তুই চিন্তা কর 1988 থেকে 2025 পর্যন্ত মেডিকেলে ইহজীবনে যত ধরনের ম্যাথ আসছে তার পিডিএফটা আমি তোমাকে প্রোভাইড করছি। কত কষ্ট লাগছে এগুলা সলভ করতে, সাজাইতে গুছাইতে, হ্যাঁ। এবং তোমরা জানাইছো যে আমার ম্যাথের সমস্যা, ম্যাথ পারতেছি না, মেডিকেলে এই কয়েকটা দিনে কি করব, আজ বাদে কাল মেডিকেল পরীক্ষা, কেমনে করবো, তাই না? সব দেখার দরকার নাই, তোমাকে আমি যে পিডিএফটা দিছি তুমি শুধু সেই পিডিএফটা সলভ করে যাও, তুমি কমন পেয়ে যাবা। আর এই যে এই জিনিসটা তুমি জাস্ট টেকনিকটা শিখে গেলা। ওকে, টেকনিকটা শিখে গেলা, এই জিনিসটা দিছি না, তুই জাস্ট মনে করবি, জাস্ট তুই অন্তত আমার জানাস, ফেসবুকে অন্তত পোস্ট দিয়ে জানাস যে না জিৎ ভাইয়ের ক্লাসটা কাজে লাগছে, তাহলে আমি সার্থক। ওকে, চলো তাহলে আমরা এইটা সলভ করি। 1988 থেকে 2025 পর্যন্ত পিডিএফটা তোমরা পেয়ে যাচ্ছ, মজার একটা ব্যাপার, তাই না? ওকে, আলফা এবং বিটা কণার সংখ্যা কতটি নির্গত হবে? আলফা কণার বৈশিষ্ট্য, বিটা কণার বৈশিষ্ট্য, গামা কণার বৈশিষ্ট্য, এটা সবসময় মুখস্থ রাখতে হবে। ওকে, আলফা কণার সংখ্যা, এটা বের করার সূত্র হচ্ছে ভর সংখ্যার পার্থক্য, ভর সংখ্যার পার্থক্য ডিভাইড বাই 4, ভর সংখ্যার পার্থক্য ডিভাইড বাই 4। ওকে, ভর সংখ্যার পার্থক্য কত? এখানে ভর 210 আর এটা 222, দুইটার মধ্যে পার্থক্য কত দেখো তো? 222 মাইনাস 210, 12, 12 ডিভাইড বাই 4 কত হয়? 3। 3টা আলফা কণা বের হইছে, উত্তর শেষ। কত সহজ না? এই শর্টকাট গুলো একটু মাথায় রাখিও, হ্যাঁ, এই শর্টকাট গুলো একটু মাথায়। বিটা সূত্র হচ্ছে 2 ইন্টু আলফা কণার সংখ্যা, 2 ইন্টু আলফা কণার সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যার পার্থক্য, প্রোটন সংখ্যার পার্থক্য। একটু চিন্তা করো তো, এখানে প্রোটন সংখ্যা কত? 84 আর 86, পার্থক্য কত? 2। 2 ইন্টু আলফা কণা, হিসাব করো তো, 2 ইন্টু আলফা কণার সংখ্যা কত? 3। 2 ইন্টু আলফা কণার সংখ্যা হচ্ছে 3, তাহলে 3 ইন্টু 2 মাইনাস প্রোটন সংখ্যার পার্থক্য হচ্ছে কত? 2। তার মানে 3 দুগুণে 6 মাইনাস 2 ইকুয়ালস টু 4, 4টা বিটা কণা বের হবে। তাহলে আলফা কণা কয়টা বের হবে, বিটা কণা কয়টা বের হবে, এই জিনিসটা আমরা শর্টকাটের মাধ্যমে জেনে গেলাম। আশা করি তোমরা উপকৃত হবে এবং তোমরা অন্তত জানায়ও যে হ্যান্ড ক্যালকুলেশন তোমরা আসলে বুঝতে পারছো কিনা, কিভাবে সলভ করতে হয়। অ্যাকচুয়ালি মান কিন্তু আমাদের দরকার নাই, কাছাকাছি মানটা আমাকে দাগানোটা বেশি দরকার। ওকে, এবং তুমি এই যে 1988 থেকে 2025 বিগত 36 বছর, 36 বছরের যতগুলা ম্যাথ আছে, যত ধরনের টাইপের ম্যাথ আছে, মানে মেডিকেলে আসছে যেগুলা, সব টাইপের ম্যাথ তো আসে নাই, যেই ম্যাথগুলো আসছে সেইটার পিডিএফ তোমাকে কমেন্ট সেকশনে প্রোভাইড করা হচ্ছে, তুমি সলভ করো। আশা করি তুমি উপকৃত হবা এবং অন্তত একটা থ্যাঙ্কস জানাস। ঠিক আছে? আর কার কি সমস্যা আছে কমেন্টে জানাও যে এই টপিকটা বুঝতেছি না। ওকে, যদি ইম্পর্টেন্ট মনে হয় মেডিকেল আসার মতো, আমি তোমাকে অবশ্যই বুঝিয়ে দিব। ওকে।